নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা এবং আজ সাফ কথায় আমাদের বিষয়বস্তু হচ্ছে জ্বালানির জ্বালায় চলছে পকেট। অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে এবং শুধুমাত্র ভারতবর্ষ বললে ভুল হবে, এবং ইরান ইসরায়েলের এই যুদ্ধের পর আমরা দেখেছি জ্বালানির সংকট কিন্তু গোটা বিশ্ব জুড়ে, যার প্রভাব পড়েছে ভারতবর্ষেও। বিশেষ করে ভারতবর্ষের বাংলার দিকে যদি আমরা নজর রাখি, বাংলা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রান্তে জ্বালানির সংকট। যুদ্ধ হচ্ছে প্রায় 2000 কিলোমিটার দূরে, কিন্তু সাইরেনের শব্দের প্রভাব ভারত উপমহাদেশে এক ধাক্কায় 60 টাকা বেড়েছে ঘরোয়া এলপিজির দাম। 175 টাকা বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। এলপিজির দাম বৃদ্ধিতে একেবারে হেসেলে আগুন ধরেছে, মাথায় হাত দিয়েছেন আম আদমি থেকে শুরু করে রেস্তোরাঁ মালিকরাও। মন্দিরে মন্দিরে বন্ধ রয়েছে ভোগের রান্না, উদ্বেগের কালো মেঘ পরিবহন, পর্যটন ব্যবসায়। একের পর এক হোটেল রেস্তোরাঁ ঝাঁপ একেবারে বন্ধের দোরগোড়ায়। সব ঠিক আছে জানিয়ে এসওপি জারি করে পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রক। নবান্নে অন্যদিকে ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠকে বসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলপিজি ও জ্বালানির দাম আয়ত্তে রাখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে নবান্ন। এদিকে অসম সরকার আবার জ্বালানির মূল্যবৃদ্ধি রোধে কড়া বার্তা দিচ্ছে। বরাক থেকে ব্রহ্মপুত্র কোনো আকাল নেই এলপিজি সিলিন্ডারের। ত্রিপুরাতেও নাকি অবস্থা স্বাভাবিক। তাহলে প্রশ্ন উঠছে যে বাংলায় কি উদ্দেশ্য প্রণোদিত সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে? এদিকে বড় স্বস্তি দিল দিল্লি। হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় তেলবাহী জাহাজ যাতায়াতের অনুমতি দিয়েছে ইরান, এবং তাহলে কি জ্বালানির সংকট খুব শীঘ্রই মিটবে? আমরা এ নিয়ে আজ সাফ কথা আলোচনা করব। আমাদের সঙ্গে বিশিষ্টরা থাকবেন, আলোচনা চলবে। তবে তার আগে বেশ কিছু প্রতিক্রিয়া এসেছে গোটা বাংলার বিভিন্ন প্রান্তে। আমরা যদি নজর রাখি, আজ সারাদিন ধরে যে খবরগুলো আমরা দেখছি, সেখানে কিন্তু সাধারণ মানুষ, মধ্যবিত্ত, গৃহিণী এবং তার পাশাপাশি নিত্যযাত্রীরা সমস্যায় পড়েছেন। কি বলছেন বিভিন্ন প্রান্তের মানুষজন, আগে প্রথমে আপনাদের শোনাই, তারপর আমরা অতিথিদের কাছে যাব। বলি যে আমাদের খুবই অসুবিধা হচ্ছে, কেন এইভাবে গাড়ি চালিয়ে তারপরে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস ভরতে হচ্ছে, এবং গ্যাস নিয়মিতভাবে ঠিকমতো পাম্প থেকে আমরা পাচ্ছি না। সেই জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে, এবং তার উপরে 5 টাকা, এর আগে 3 টাকা বাড়িয়েছিল, আবার 5 টাকা দেখলাম হঠাৎ করে বেড়ে গেছে। অসুবিধা হচ্ছে বলতে মানুষের তো হ্যারাসমেন্ট, তো আমরা মোটামুটি এই যে গ্যাসের লাইন দেখুন, লাইন কত বড় লম্বা লাইন। এই যা গ্যাসের দাম বেড়েছে, আমরা বাড়ি থাকলেও মোটামুটি আমরা গ্রামের লোক, আমরা মোটামুটি কাঠগুলো জ্বালিয়ে দেবো না, আমরা রান্নাবান্না করতে পারবো। আর শহরের লোকেরা, বিল্ডিং যারা আছে, তারা তো না খেতে পারে মারা যাবে। তা আমরা এই আপাতত অটোর লাইন দিয়ে মোটামুটি গ্যাস নিচ্ছি। আমাদের দাবি হচ্ছে যে 5 টাকা করে আমাদের বাড়াতে হবে, নাহলে আমরা অটো চালাতে পারছি না। ভাই 100 বার সুবিধা হচ্ছে, রান্না খাওয়া সমস্ত রকম সমস্যা হচ্ছে। গ্যাস না পাওয়া গেলে তো ঘরে যেটা প্রয়োজনীয় জিনিস গ্যাস, যার জন্য রান্না খাওয়ার ভীষণ অসুবিধা সমস্যা হচ্ছে। এখন বাধ্য হয়ে আমাদের ইন্ডাকশন করতে হচ্ছে, ইন্ডাকশন ব্যবহার করতে হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা, আমরা যেটা দেখছি গ্যাস বুক করলে 25 দিন পর নাকি আসছে, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আমি তো অনেক দিন হয়ে গেল বুক করেছি, আমার দিন 15-20 হতে চললো, এখনো অবধি আমি গ্যাস পাইনি। ইন্ডাকশন এমনি ইউজ করছি। ইন্ডাকশন ইউজ করলে তো আবার ইলেকট্রিক বিলও বেশি আসছে। কিছু করার নেই, এখন করতে হবে, যেমন চালাতে হবে, চলছে। আপনি গ্যাস বুক করেছেন? হ্যাঁ করেছি, এখনো আসেনি। কতদিন কিছু টাইম কিছু বলছে কি? না না, এখন কিছু বলছে না সেটা কোন টাইম। গ্যাসের দাম কিরকম লাগছে আপনার? কতটা কি বাড়লো? অনেকটাই তো বেড়েছে। অর্থাৎ আপনারা শুনতেই পারলেন, সাধারণ মানুষের পাশাপাশি নিত্যযাত্রীরাও কিন্তু একেবারে চিন্তায় রয়েছেন। অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে। আমরা আলোচনা করব, এবং আলোচনায় আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন আজকেও। সাফ কথায় আমি প্রত্যেকের সঙ্গে পরিচয় করে দিতে চাই। ইতিমধ্যে আমাদের সঙ্গে অনলাইন যোগে যুক্ত হয়েছেন অমিত মহন্ত, দক্ষিণ দিনাজপুর বুড়িকালী মন্দিরের ট্রাস্টি বোর্ডের মেম্বার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইন যোগে যুক্ত হয়েছেন উজ্জ্বল ঘোষ, গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি।
স্যার আপনাকেও স্বাগত জানাচ্ছি। উজ্জ্বল বাবু, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আমাদের সঙ্গে তৃণমূল নেতা কৌশিক মাঝি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। কৌশিক বাবু, আপনাকেও নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত। আমি প্রথমেই যেহেতু আলোচনা করছিলাম যে এই যে রীতিমতো হেসেলে আগুন, তার প্রভাব শুধুমাত্র হেসেল নয়, পর্যটকেও, বাংলার পর্যটনেও কিন্তু পড়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখি যে প্রত্যেকটি প্রান্তে মন্দিরে প্রত্যেক দিন ভোগ হয়, নিত্য ভোগ হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার দক্ষিণ দিনাজপুরের যে বুড়িকালী মন্দিরের অবস্থা, সকাল থেকে আমাদের প্রতিনিধি সেখান থেকে খবর করছে যে সেখান থেকে বলা হচ্ছে যে আজ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত যদিও সিলিন্ডারের অভাব নেই, কিন্তু আগামীকাল থেকে তারা কি ব্যবস্থা করবেন, সেক্ষেত্রে কি মায়ের ভোগ নিবেদন বন্ধ হয়ে যাবে বা অন্যান্য কি পদক্ষেপ তারা নেবেন? আমি কথা বলবো, অমিত বাবু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আমি অমিত মহন্ত, সেক্রেটারি, বালুঘাট শ্রী বুড়াকালী মাতা মন্দির। বর্তমানে যে জ্বালানি সংকট শুরু হয়েছে, তাতে আমরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত এবং উদ্বেগজনক ভাবে আছি আমরা। আমাদের প্রত্যেক মাসে প্রায় 7 থেকে 8 খানা সিলিন্ডার লাগে আর কি। হুম। প্রত্যেক সপ্তাহে 700 লোকের প্রসাদ বিতরণ হয়, মানে পুণ্যার্থীরা ভোগ দেন। এছাড়া সপ্তাহে 500 লোককে আমরা দুবেলা প্রসাদ বিলি করি কিংবা নিবেদন করি। আর এইসব মিলিয়ে সবকিছু বজায় রেখে এই মুহূর্তে যা সংকট, তাতে আমাদের তো দুশ্চিন্তা তো হচ্ছেই খুবই। কোনো রকম ভাবে গ্যাস পাইনি, গ্যাসের সিলিন্ডার এখন পর্যন্ত পাইনি। আমাদের যা স্টক রয়েছে তাতে হয়তো 4 থেকে 5 দিন আমরা চলতে পারবো। হুম। পুরোনো দিনে যদি ফিরে যেতে চাই, আবার সেই খড়ি দিয়ে রান্না, সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাছে নেই। আমাদের সম্পূর্ণটা পাকা মন্দির, কোনো জায়গাতে সেরকম আমাদের মাটির কোনো ব্যবস্থা নেই এখানটায় যে খড়ি উনুনে রান্না করবো, সেরকম ব্যবস্থা আমাদের কাছে নেই। এই জন্য আমরা খুব বড় চিন্তায় রয়েছি। হুম। আর যদি সেই ইনফ্রাস্ট্রাকচার আমাকে তৈরি করতে হয়, হয়তো টুডে আর টুমরো, আমাকে তো এটা যদি অনেকদিন লম্বা প্রসেসে চলে, তাহলে হয়তো আমাদের সেদিকে আসতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার ওই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে সেই রকম লোকজন দরকার, সেরকম সবকিছু দরকার। এ করতে হলে সময় সাপেক্ষ আমাদের। আজকে 10 থেকে 15 দিন হয়তো আমার আরো বেশি সময় লাগবে। তো এক্ষেত্রে হুম। আমরা যে কদিন গ্যাস সরবরাহ পাচ্ছি না, সেক্ষেত্রে আজকে আমরা নোটিশ জারি করছি যে এই মুহূর্তে অন্নভোগটা হয়তো বন্ধ থাকবে, এমনি শুকনো প্রসাদ সবাই দিতে পারবে। শুধু আমাদের যেটুকু সঞ্চয় আছে গ্যাসের, তাতে শুধু মায়ের ভোগটা আমরা করতে পারবো। হুম। এটা আজকে আমরা আগামীকাল পর্যন্ত আমরা প্রসাদ বিতরণ করব, হুম। এটা ঠিক করেছি। হুম। এরপরে কিন্তু আমরা আর পারবো না যদি সরবরাহ সঠিকভাবে হুম। না পাই। বেশ, এই অর্থাৎ অমিত অবস্থা বাবু, আমাদের কিন্তু যেমনটা হয়ে আপনি রয়েছে। বললেন যে যে অবস্থায় গিয়ে আপনারা দাঁড়িয়েছেন যে আগামীকাল আপনারা ভোগ নিবেদনের পাশাপাশি প্রসাদ বিতরণও করবেন, কিন্তু তারপর থেকে শুধুমাত্র মায়ের ভোগটাই নিবেদন হতে পারে যদি একদম, জ্বালানির সংকট না মেটে, এবং সেক্ষেত্রে সাধারণ একদম। মানুষের বা প্রসাদ বিতরণ করাটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আপনি সঙ্গে থাকুন, আপনি অসম্ভব। বললেন আমাদের এই অবস্থার কথা। এবার আমি উজ্জ্বল বাবুর কাছে যাব। উজ্জ্বল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। যেহেতু ইতিমধ্যে গ্রেটার শিলিগুড়ির অবস্থা বা আমি যদি দেখি পর্যটন ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়েছে। এখন বলাই যায় যে পর্যটকের মরশুম, বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসেন। কয়েকদিন আগে আমরা যদি দেখেছি শিলিগুড়িতে একেবারে যে বন্যার ফলে একেবারে বিধ্বস্ত অবস্থা হয়ে গিয়েছিল। স্বাভাবিক হলো আস্তে আস্তে পরিবেশ, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে জ্বালানির সংকট তো পাহাড়ে আগের থেকেই রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন জ্বালানির সংকট হচ্ছে গোটা বাংলা জুড়ে, তখন আপনারা অন্য কি ব্যতিক্রম পদক্ষেপ নিতে চলেছেন? ধন্যবাদ সঞ্চালিকাকে। আমি উজ্জ্বল ঘোষ বলছি। হুম। ব্যাপারটা হচ্ছে যে এই যে হঠাৎ করে একটা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে এসমা লাগানো হয়েছে, তার জন্য আমাদের উম, হঠাৎ করে এই এসমা লাগানোর জন্য আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রিপেয়ার ছিলাম না এই ধরনের পরিস্থিতির জন্য। হুম। এটা সরকারের উচিত ছিল কিছুদিন সময় দিয়ে এই ধরনের ডিসিশন নেওয়া বা নোটিফিকেশনটা দেওয়া। হুম। এর ফলে যেটা হয়েছে, আমাদের যেহেতু কোনো ব্যবস্থা নেই, আমাদের এই বাণিজ্যিক জ্বালানি ছাড়া আমাদের আর অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই। এই সময় ইমিডিয়েটলি এই ব্যবস্থাতে কনভার্ট করাও সম্ভব না, হুম। যদি না কিছু সময় হাতে পাওয়া যেত। বিষয়টা হচ্ছে যে আমাদের বিকল্প ব্যবস্থা হিসেবে হয় লাকড়ি বা কাঠ জ্বালানোর একটা ব্যবস্থা, যেটা পুরোনো দিনে আমরা ফলো করতাম, বা কয়লা এই ধরনের জ্বালানি দিয়ে আমাদের এই ব্যবস্থা করা। হুম। কিন্তু সেই সুযোগটা আমরা পেলাম না।
পেলে কিছু হোটেল বা কিছু রেস্তোরাঁ হয়তো সেই যাদের জায়গা রয়েছে, হুম আপনারা দেখবেন এখনকার দিনের মডার্ন কিচেন গুলো মডিউলার কিচেন, হুম যাতে আগুন না লাগে এবং সুস্থভাবে বাণিজ্যিক জ্বালানি দিয়ে সেই কিচেনটাকে অপারেট করা যায়। হুম কিন্তু এখন যা পরিস্থিতি আছে সেইখানে বিকল্প কোনো ব্যবস্থা করা সম্ভব না। যাদের বিকল্প জায়গা রয়েছে আলাদা করে পাশে, আহ, শহরের ভেতরে তো সেই জায়গার একটা মারাত্মক অভাব রয়েছে। তো তাদের ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে যে তারা হয়তো লাকড়ি, এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যাদের স্টক শেষ হয়ে যাবে, অধিকাংশ হোটেল দেখা যাবে যে রেস্তোরাঁগুলো ওদের বন্ধ হয়ে যাবে। এবার বন্ধ হয়ে গেলে তার সঙ্গে কি আসবে? তার সঙ্গে কর্মসংস্থান যারা জড়িয়ে আছে, হোটেলের স্টাফরা যারা জড়িয়ে আছে, তাদের কিন্তু খাবারটা অব্দি বানানো সম্ভব হবে না। মানে যারা হোটেলে কর্মচারী যারা কাজ করে যেকোনো রেস্তোরাঁতে, তাদের অন ডিউটি বা অফ ডিউটিও তাদের খাবার হোটেলেই বানানো হয় এই বাণিজ্যিক গ্যাস দিয়ে। সেইটাও বন্ধ হয়ে যাবে। এবং যদি এই সিচুয়েশন যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে হোটেল কর্তৃপক্ষকে তখন রিট্রেঞ্চমেন্টে যেতে হবে। মানে কর্মী ছাঁটাইয়ের দিকে যেতে হবে। হুম আর এই সময়টা যেহেতু এটা টুরিস্ট সিজন, আমরা টুরিস্ট সিজনে এই সময়টা সারা বছরের এই টুরিস্ট সিজনের জন্য আমরা অপেক্ষায় থাকি, যাতে এই সিজনের ব্যবসাতে সারা বছরটা কভার আপ করা যায়। হুম কিন্তু এই পার্টিকুলার সময় এ ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে হুম আমাদের এই একটা সিজন শুধু চলে যাবে তা না, গোটা বছরের যে আমাদের ক্যালকুলেশনস গুলো থাকে সমস্ত ক্যালকুলেশনস গুলোই বিগড়ে যাবে। এবার একটা ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু পুরো শহরের মানি সার্কুলেশনটাও জড়িত। হুম আমার যেকোনো শহরের বাইরের থেকে যদি টুরিস্ট আসে, তাহলেই কিন্তু মানি সার্কুলেশনটা বাড়ে। একটা শহরে কত লোক থাকবে? 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লক্ষ, হুম তার বেশি না। কিন্তু ডেইলি যে টুরিস্টের আসা যাওয়া হয় তাতেই কিন্তু মানি সার্কুলেশন হয়, এবং একটা শহরের অর্থনৈতিক ব্যবস্থা, এই মানি সার্কুলেশন হয় হচ্ছে বাইরের টুরিস্ট যারা আসে এই শহরে ঢোকে এবং বেরিয়ে যায়, তাদের মানি স্পেন্ডিং ক্যাপাসিটির উপরে। হুম কিন্তু এইটাতে কি হয়, এটাতে একটা পানের দোকান অব্দি উপকৃত হয়। মানে সাধারণ মানুষ যারা নাকি মানে ডেইলি যারা আয় করে তাদের উপরে, তাদের ট্রেডিং বিজনেস এর উপরেও একটা বড় প্রভাব পড়বে এই সিদ্ধান্তর ফলে, যদি হুম রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে যায়। এবং আমাদের যা কারেন্ট স্ট্যাটাস এখন রয়েছে, তাতে খুব বেশি হলে 72 ঘন্টা ম্যাক্সিমাম, মানে 3 দিন আমি ধরছি ম্যাক্সিমাম যাদের স্টক রয়েছে। এটা এমন একটা জিনিস ছিল, প্রোডাক্ট ছিল, যেটা স্টোর করা সম্ভব না। হুম যাদের কাছে স্টোরেজ ফেসিলিটিস বা ক্যাপাসিটি ছিল তারা হয়তো খুব বেশি 4 দিন বা 5 দিন, 1 সপ্তাহ মজুত করেছিল। কিন্তু তার বেশি তো এটা সম্ভব হয় না স্টোর করা। হুম তাহলে যখন এই স্টক শেষ হয়ে যাবে, তাহলে অটোমেটিকলি আমাদের কাছে যখন বিকল্প কোনো ব্যবস্থা নেই, আমরা কাঠের লাকড়ি জ্বালিয়ে, উনুন জ্বালিয়ে আমরা রান্না করতে পারবো না, কুক হুম ফুড বানাতে পারবো না, বা কয়লারও জোগান নেই, মানে কয়লা দিয়েও আমরা সেই রান্নাটা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে হোটেলের বিল্ডিং এর ভেতরে এই কয়লা জ্বালানো বা লাকড়ি দিয়ে রান্না করাটা সম্ভব না। বেশ বেশ এটা আলাদা একটা সেট আপ থাকবে। হুম হুম তাহলেই অসুবিধা যেটা হবে, তাহলে হচ্ছে যেসব রেস্তোরাঁ গুলো আছে সেগুলো আস্তে ধীরে বন্ধ হয়ে যাবে। হুম এবং তার সঙ্গে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা মারাত্মক ভাবে ইম্প্যাক্টেড হবে এই কারণে, যে বাইরে থেকে যে টুরিস্টরা আসে তারা অটোমেটিকলি এই সিচুয়েশনে আসবে না, বা হুম যদি কেউ আসেও তাকে আমি সঠিক পরিষেবাটা আমরা দিতে দিতে পারবো না। পারবেন না হুম একদম। ঠিক আছে আমি আসবো আপনার কাছে আবারও, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন অনলাইন যোগে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল স্যার। স্যার নমস্কার জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাকে। আমাদের সঙ্গে অন্যান্যরা অতিথিরা রয়েছেন, তবে আমি যাব আমাদের সঙ্গে কৌশিক মাঝি যুক্ত হয়েছিলেন আগের থেকেই। কৌশিক দা শোনা যাচ্ছে নিশ্চয়ই? আমার প্রশ্নটা এখানেই থাকছে যে এই মুহূর্তে আমরা যেহেতু জানি যে যুদ্ধ পরিস্থিতি এখনো অব্যাহত এবং তার প্রভাব কিন্তু গোটা বিশ্বজুড়ে পড়েছে, এবং ভারতবর্ষের দিকে যদি তাকাই তাহলে বলা হচ্ছে যে অসম বা ত্রিপুরায় ততটা প্রভাব পড়েনি, কারণ বলা হচ্ছে সেখানে স্টক রয়েছে। কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা দেখছি যে শুধুমাত্র যে হেসেল তা নয়, পর্যটনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে, যেমনটা আমরা শুনলাম অতিথিরা যারা ছিলেন, যারা বিশিষ্টরা রয়েছেন তারা যেমনটা বললেন। এবং বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদীকে। এদিকে প্রধানমন্ত্রী বলছেন যে স্টক রয়েছে, কিন্তু তার প্রশ্ন যে তাহলে কেন দাম বাড়িয়ে দেওয়া হলো, এক্ষেত্রে আপনার কি মতামত?
প্রথম কথা হলো এই যে যুদ্ধটা তো আজকে থেকে শুরু হয়নি, যুদ্ধটা বেশ কয়েকদিন ধরেই যুদ্ধটা কয়েক মাস আগেই শুরু হয়েছে। তো এই প্রধানমন্ত্রী, ভারতবর্ষের দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি এই যুদ্ধ শুরু হওয়ার সময় থেকেই এরকম সংকট হতে পারে এটা তিনি জানতেন, কেন্দ্রীয় সরকার এটা জানতো, কিন্তু তারা কেন যুদ্ধ চলা সত্ত্বেও কোনো রকম ব্যাকআপের ব্যবস্থা রাখেননি? আমাদের মুখ্যমন্ত্রী এই প্রশ্নটাই করছেন যে সাধারণ মানুষকে আজকে যে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, মানুষ একদম চিন্তায় পড়ে গেছে। তার কারণ নিত্য প্রয়োজনীয় মানুষের প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে গ্যাস একটা অত্যাবশ্যকীয় জিনিস, এবং আমাদের কেন্দ্রীয় সরকার এখন কেরোসিন তেলের যোগানটাও বন্ধ করে দিয়েছে। যে গ্যাসের বিকল্প হিসাবে মানুষ যে কেরোসিন দিয়ে রান্না করবে সেই জ্বালানিরও অবস্থা নেই, এবং তারপরে গ্যাসের মাধ্যমে পরিবহন ব্যবস্থাও এখন একটা বিরাট জায়গা নিয়েছে গ্যাস। সেখানে গ্যাস চালিত অটো চলে, গ্যাস চালিত ট্যাক্সি চলে, অনেক যানবাহন আছে, প্রাইভেট যানবাহন আছে, সেগুলো গ্যাসের মাধ্যমেই চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কলকাতা শহরে প্রত্যেকটা মানুষ এবং গ্রামগঞ্জেও মেন পরিবহনের জায়গা কিন্তু অটো। সেই অটো গ্যাস চালিত হওয়ায় সেখানে পেট্রোল পাম্পগুলোতে যেখানে গ্যাস পাওয়া যায় সেখানে দীর্ঘ লাইন পড়ছে, এবং অটো চালক ভাইরা তারা বলছে যে একবেলা গ্যাস ভরে একবেলা তারা অটো চালাতে পারছে, তারা কিন্তু অটো সার্ভিসটা ঠিকভাবে দিতে পারছে না। এবং অটো চালক ভাইরা এটাও বলছে যে গ্যাসের দাম কিলো পিছু 5 টাকা করে বেড়ে গেছে। তো সেই জন্য সরাসরি মানুষের কাছে এফেক্ট পড়েছে, কারণ অটো ভাড়া বৃদ্ধি পেয়েছে এবং মানুষকে বেশি ভাড়া দিয়েই এখন যেতে হচ্ছে, কাজের জন্য প্রয়োজনের জন্য বেরোতে হচ্ছে। তো এই ধরনের সংকটগুলো শুরু হয়েছে, এবং সবচেয়ে বেশি সমস্যা হয়েছে মিড ডে মিল, যেখানে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, হসপিটালে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এগুলো তো বাণিজ্যিক গ্যাস সরবরাহ থাকলে তবেই এই ধরনের খাওয়া দাওয়াগুলো, রান্না বান্নাগুলো করা সম্ভব হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলগুলোতে মিড ডে মিল রান্না করা যাচ্ছে না, এবং হসপিটালের রোগীদের জন্য যে খাবার রান্না হয় আগামী দিনে পর্যাপ্ত যেটুকু গ্যাস আছে সেটা নিয়ে চলবার পরে এই যে গ্যাসের সংকট তৈরি হয়েছে, তখন রোগীদের খাবার বানানোটা একটা সমস্যার মধ্যে পড়বে মানুষ। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এটার জন্য কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণভাবে আমরা দায়ী করছি, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস নিয়ে যাতে কালোবাজারি কোথাও না হয় সেটার জন্য জেলায় জেলায় এসপিদের এবং ডিএমদের তিনি নিয়ে মিটিং করেছেন, এবং তিনি প্রশাসনিকভাবে সক্রিয় থাকতে বলেছেন, এবং তার সঙ্গে যাতে আমাদের রাজ্যের গ্যাস আর বাইরে কোথাও না যায়, অন্তত আমাদের রাজ্যেই থাকে, সেই ব্যবস্থাও কিন্তু তিনি করতে বলেছেন। তো যুদ্ধকালীন তৎপরতায় সেটা পশ্চিমবঙ্গ সরকার কিভাবে মানুষের পাশে থাকা যায় অন্তত এই গ্যাস সরবরাহের ক্ষেত্রে। কৌশিক বাবু, আমি আসবো আপনার কাছে, তবে এই মুহূর্তে আমি অমিতাভ কাঞ্জিলাল স্যারের কাছে যেতে চাইছি। আজকে স্যার, আমার প্রশ্ন আপনার কাছে এইটাই যে এখন যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি রীতিমতো এই জায়গায় দাঁড়িয়ে কোনখানে রয়েছে, এবং তার পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধে কতটা প্রভাবিত হতে চলেছে বিশ্ব বাণিজ্য, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন কোন দেশ, আপনি কি মনে করেন? এবং ইতিমধ্যে যেহেতু বলা হয়েছে যে হরমুজ প্রণালী যেহেতু বন্ধ, ঘুরপথ দিয়ে কিন্তু আমাদের জ্বালানি সরবরাহ করা হচ্ছে ভারতবর্ষ পাশাপাশি অন্যান্য দেশে, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি আতঙ্ক কাজ করছে বেশি করে সাধারণ মানুষের মধ্যে? সারা বিশ্বের তেল এবং লিকুইড পেট্রোলিয়াম গ্যাস যাকে বলা হয়, তার যে সরবরাহ ব্যবস্থা বা বাণিজ্য, তার প্রায় 5 ভাগের 1 ভাগ সেটা এই হরমুজ প্রণালী দিয়েই পাস করতো। অর্থাৎ একদিকে ইরান, একদিকে সৌদি। হরমুজ প্রণালীর একটা অংশ এতটাই কম চওড়া, প্রায় 3 কিলোমিটার প্রশস্ত, ফলে পাশাপাশি দুটো জাহাজ বেরোনোটাও অনেক সময় সংকটের জায়গা হয়ে যায়। তাই এই হরমুজ প্রণালী, যার ভেতর দিয়ে সমগ্র এশিয়াতে তেল এবং এই গ্যাসের সরবরাহ চলে, সেই হরমুজ প্রণালীর উপরে কোনো কারণে যদি অবরোধ তৈরি হয়, কোনো সমস্যা তৈরি হয়, তাহলে এশিয়া মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলের অর্থনীতি যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এ কথা জানাই ছিল বিশ্ববাসীর, এবং এ ব্যাপারে তারা সচেতনও ছিলেন। ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে ইরানের ওপরে প্যালেস্তাইন মার্কিনী
যৌথ যে হামলা, সেই হামলার পরিপ্রেক্ষিতে যে যুদ্ধ পরিস্থিতি সেখানে মানে বেড়ে উঠছে, গড়ে উঠছে, তার দিকে আমাদের যদি নজর রাখি তাহলে দুটো দিক আমাদেরকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এরকম জার্মানির দ্বারা পোল্যান্ডকে আক্রমণের একটি ছোট যুদ্ধের মাপ থেকে, পরে পৃথিবীর সমস্ত দেশগুলো তার ভেতরে যুক্ত হয়ে যায়। ঠিক একই রকম ভাবে আজকে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আমরা যদি দেখি যে বিষয়টা কেবল প্যালেস্তাইন, ইউএস এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাহলে তেমনটা নাও থাকতে পারে, এবং যদি এই সংকটটা আরো বিস্তৃত হতে থাকে, যেমন আজকে শোনা গেছে যে মার্কিন তেলবাহী জাহাজের ওপরে ইরানের মিসাইল অ্যাটাকের ফলে সেই জাহাজে ক্ষতিগ্রস্ত হয়েছে একজন ভারতীয় নৌসেনা সহ বা নৌকর্মী সহ অনেকেই হতাহত হয়েছেন। কিন্তু একই সঙ্গে আরো একটা আশার দিক তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই সংকটের পরিস্থিতিতেও ভারত তার কূটনৈতিক আলাপ আলোচনার দরজাটা এবং একদমই যুদ্ধ থামাতে দিল্লি কেন কোনো ধরনের মধ্যস্থতা করছে না, এটাই হচ্ছে বড় প্রশ্ন। আজ স্যার, সকাল থেকে ইরান ভারতীয় তেলবাহী এবং লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বাহী যে জাহাজগুলো আছে সেগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাবার অনুমতি দিয়েছে। অর্থাৎ কিনা ভারতবর্ষের কাছে যে স্টক তেল ছিল এবং যে এলপিজিটা স্টক ছিল, সেই এলপিজি স্টক এবং তেলের স্টক নিঃশেষিত হবার আগেই কিন্তু ভারতের কাছে নতুন স্টক যথারীতি আবার পৌঁছে যাবে। কিন্তু যুদ্ধের এই বাজার সাপেক্ষে এই মুহূর্তে তেলের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, রীতিমতো ফুটছে তেল এখন, ফলে এখন সেটা প্রায় $100 মিলিয়ন স্পর্শ করে ফেলেছে প্রতি ব্যারেল। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে তেলের দাম বাড়বে, এলপিজির দাম বাড়বে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু যোগানের যে সংকটের কথা বলা হচ্ছে সেটা কৃত্রিম ভাবে তৈরি করা একটি সমস্যা বলে আমি মনে করি। এই মুহূর্তেও ভারতবর্ষের কাছে এলপিজির যা স্টক আছে, তেলের যা স্টক আছে, তা দিয়ে অন্তত আরো 28 দিন চালিয়ে নেবার জন্য মজুদ ছিল। কিন্তু অসাধু ব্যবসায়ীরা, আমাদের দেশে এটা খুব স্বাভাবিক প্রবণতা, অসাধু ব্যবসায়ীরা খুব সহজেই এই বাজারে কালোবাজারির সুযোগটাকে প্রশস্ত করবার জন্য যে চালটা চেলেছিল, সেখানে কিন্তু একটা এই মুহূর্তে যে বার্তাটা এসে আমাদের কাছে পৌঁছেছে, অর্থাৎ ইরান হরমুজ প্রণালী ব্যবহার করতে দিচ্ছে ভারতীয় তৈলবাহী জাহাজগুলোকে এবং এলপিজি বাহী জাহাজগুলোকে। সুতরাং আবার নতুন স্টক আসবে, দাম বাড়তে পারে, কিন্তু আমরা ওই গ্যাস বা তেলের হাহাকারে পড়বো না। মনে রাখতে হবে এখানে আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু চীনেরও যাবতীয় তেল এবং লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের সাপ্লাইটা যায়। প্রশ্ন সেখানেই যে তাহলে চীন বা রাশিয়ার মতো যে মার্কিন বিরোধী দেশগুলি, শক্তিধর দেশ, তারা কেন চুপ রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র তাই বারবার চীনকে বলেছে যে হরমুজ প্রণালী যেন কোনোভাবেই ইরান অবরোধ করে না দেয়, সেই ব্যাপারটা দেখুন। চীন সেখানে প্রত্যক্ষ প্রভাব না খাটিয়ে তারাও ভারতের কায়দাতে, কূটনৈতিক কায়দাতে এই জায়গাটাতে সাফল্য অর্জন করেছে যে চীন ভারত উভয়েরই তেলের সাপ্লাই এবং এলপিজির সাপ্লাইকে তারা সিকিউর করে নিয়েছে। এবার যারা আটকে পড়লো, ইউরোপের অন্যান্য দেশগুলোর জন্য যে সাপ্লাইটা আটকে পড়লো, এর ফলে কিন্তু ইউরোপ এবং ইউএস ইকোনমির উপর একটা বাড়তি চাপ এসে পড়বে। এখন দেখা যাক এই যুদ্ধ পরিস্থিতি আরো কতদিন প্রলম্বিত হয়, এবং যদি এটা প্রলম্বিত হয় তাহলে যে যে আশঙ্কার কথা পূর্ববর্তী আলোচকরা বলছিলেন। একদমই তাই। অমিত বাবুর কাছে আমি আরো একবার আসতে চাইছি। অমিত বাবু, আপনি যেমনটা বলছিলেন যে যেহেতু স্টক ততটা নেই, সেক্ষেত্রে আপনারা বলছেন যে মায়ের ভোগটাই করা সম্ভব কিন্তু প্রসাদ বিতরণ সম্ভব নয়। এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু মন্দির ট্রাস্টি বোর্ডের আপনি মেম্বার, আপনারা কি চাইছেন সরকারি তরফ থেকে কোনো ধরনের সাহায্য, বা যেহেতু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা কৌশিক মাঝিও, সরকারের তরফ থেকে, বাংলা সরকারের তরফ থেকে ইতিমধ্যে বেশ কিছু সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, আপনারা কি কি অবলম্বন করবেন? সরকারি সাহায্য পেলে তো অনেকটা সুরা হবে আমাদের, এখনো সেটা সেইভাবে আমরা এমন হাতে পাইনি। হয়তো পেলে খুবই খুশি হব, আশাও করবো হয়তো সরকারের তরফ থেকে কিছু সাহায্য আসবে। কিন্তু যেটা জানছিলাম, যেটা আলোচনার মধ্যে করছিল, যেটা কৃত্রিম ক্রাইসিস কিন্তু একটা তৈরি হয়েছে, জানেন, প্যানিক তৈরি হয়েছে, এটা কিন্তু একটা আছে। আমি জানি না এটাতে কতটা সম্ভব, কিন্তু কিছুদিনের জন্য তো ব্যাহত হচ্ছেই, হবেই। আমরা আমাদের যা স্টক আছে তাতে আমরা আগামীকাল পর্যন্ত আমরা সবাইকে প্রসাদ দেবো আর কি,
তারপরে আর প্রসাদ আমরা শুধু মায়ের ভোগটাই শুধু তৈরি হবে আর কি। এরপরে সেটা আমরা অলরেডি আজকে আমরা নোটিশ টাঙিয়ে দিয়েছি। এছাড়া তো কোনো উপায় নেই এই মুহূর্তে। এবং আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন আগের থেকেই, অমিতাভ কাঞ্জিলাল স্যার রয়েছেন, উজ্জ্বল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কৌশিক মাঝি আমাদের সঙ্গে রয়েছেন এবং এই মুহূর্তে অনলাইন যোগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজেপি নেতা আলী হোসেনও। আমি স্বাগত জানাচ্ছি আলী সাহেব আপনাকে নিউজ লাইভ বাংলার সাফ কথায়। তবে তার আগে আপনাদের সামনে একটা শট বা একটা বাইট আমরা রাখছি প্রত্যেকের সামনেই, যেখানে ভারতের পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের আধিকারিকরা ইতিমধ্যে কি জানাচ্ছেন জ্বালানির সংকট নিয়ে। প্রথমে শুনুন। Today we import about 60% of our requirement of LPG and 90% of this is through Strait of Hormuz. The government has taken various steps to deal with this situation also. जैसे कि भारत सरकार ने has issued an order on 8th March जिसके द्वारा उन्होंने रिफाइनरीज और पेट्रोकेमिकल कॉम्प्लेक्सेस को एलपीजी उत्पादन को मैक्सिमाइज करने का आदेश दिया। All C3 and C4 hydrocarbon streams, which include propane, butane, propylene, and butene, would add to LPG pool, and the same would be supplied to 3 public sector oil marketing companies for domestic supply. इन सभी प्रयासों की वजह से हमारा domestic LPG production has increased by 25%. And all these domestic LPG is being directed towards household consumers. For non-domestic LPG, priority is being given to essential sectors such as hospitals and educational institutions. A 3-member committee of executive directors of oil marketing companies IOCL, HPCL, and BPCL has been constituted to review the allocation to restaurants, hotels, and other commercial users. The committee is consulting with state authorities and industry bodies to finalize a plan to ensure that available LPG is distributed in a fair and a transparent manner. Alternate routes, it's about 189 million metric standard cubic meter per day. Around 97.5 MMSCMD is produced domestically. Out of the import, around 47.4 MMSCMD of supply has been affected due to force majeure conditions. Procurement through alternative routes and supplies is underway to offset this disruption, and our gas companies have procured LNG cargoes from their new sources, and 2 LNG cargoes are on their way to the country. To manage this situation effectively, the government has issued a natural gas control order on 9th under Essential Commodities Act. इस आदेश के तहत प्राथमिकता वाले क्षेत्रों को उनकी आपूर्ति के लिए संरक्षित किया गया है। घरेलू पीएनजी आपूर्ति और वाहन के लिए सीएनजी को बिना किसी कटौती के 100% आपूर्ति प्राप्त होगी। অর্থাৎ যেমনটা আমরা শুনলাম যে ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে দেশে পর্যাপ্ত পরিমাণের জ্বালানি রয়েছে এবং তা নিয়ে আমরা শুনলাম যে ইতিমধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রী সংসদে দাঁড়িয়ে যেমনটা আশ্বাস দিয়েছেন, কিন্তু তারপরে সমস্যা তো রয়েছে। আমি আবারও চলে যাব উজ্জ্বল ঘোষের কাছে। আমাদের সঙ্গে উজ্জ্বল বাবু রয়েছেন, গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। আপনার কাছে আমার এই প্রশ্নই থাকছে যে যদি জ্বালানির সংকট নেই, পর্যাপ্ত জ্বালানি যদি রয়েছে, কিন্তু তারপরেও তো আপনারা এফেক্টেড হচ্ছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীতে কি কি ব্যবস্থা আপনারা নেবেন? রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছ থেকে আপনারা কোন ধরনের সুবিধা চাইছেন কি? কারণ পর্যটনে যথেষ্ট প্রভাব আসতে চলেছে, সেক্ষেত্রে পর্যটকেরাও অনেক ধরনের কমপ্লেইন করতে পারে, তখন আপনারা বিকল্প কি ব্যবস্থা নেবেন? দেখুন, যখন সরকারি তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে জ্বালানির কোন রকম শর্টেজ বা ঘাটতি নেই, তাহলে এই ধরনের ডিসিশন বা নোটিফিকেশন কেন সরকারের তরফ থেকে নেওয়া হলো যে বাণিজ্যিক গ্যাস বিভিন্ন প্রতিষ্ঠানে তারা দেবেন না? উত্তরবঙ্গ এবং শিলিগুড়ির সঙ্গে উত্তরবঙ্গ, গোটা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব অঞ্চলটা পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে ট্যুরিজম সেক্টরের উপরে। আমাদের উত্তরবঙ্গতে টি ট্যুরিজম এই দুটো দিয়েই উত্তরবঙ্গ থেকে আয়ের মানে সরকারি আয় হয় এবং এটা দিয়েই আমাদের
এই অঞ্চলটাতে একটা মানি সার্কুলেশনটা হয়। হুম সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের উচিত যে সেখানে আমাদের দিকে তাকিয়ে বা উত্তরবঙ্গবাসীর দিকে তাকিয়ে তাদের উচিত তারা কেন্দ্র সরকারকে হুম এটা বলুক বা এখান থেকে কোনো একটা নোটিফিকেশন আনাক যে যারা এসমা জারি হওয়ার পরে অন্তত এই ট্যুরিজম সেক্টরকে এই এসমার আওতার বাইরে রাখতে, হুম তাহলে এই বাণিজ্যিক জ্বালানি যেটা আমরা এখন বন্ধ হয়ে গেছে বিগত দুদিন ধরে, হুম সেই জ্বালানিটা আমরা যদি রেগুলার বেসিসে পাই, তাহলে কিন্তু আমাদের এই ব্যবসাতেও ক্ষতি হবে না, বরঞ্চ এই উত্তরবঙ্গতে এই টুরিস্ট মরশুমে উত্তরবঙ্গ কোনো ধরনের কোনো ব্যবসাতেই এই ইম্প্যাক্টটা পড়বে না। বেশ, তাহলে আমরা আপনি বলছেন যে রাজ্য ইতিমধ্যেই সরকারের তরফ থেকে সঠিক ব্যবস্থা পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর জারি করেছে এবং একই সঙ্গে কমিটি গড়েছে, 10 দফা নির্দেশ দিয়েছে। আমি এই বিষয়ে আসবো, আমাদের সঙ্গে কৌশিক দা রয়েছেন। কৌশিক দা, আপনি কি বলবেন? হ্যাঁ, প্রথমতই এই গ্যাস বা পেট্রোলিয়াম জাতীয় বিষয়ের নিয়ন্ত্রণ যেহেতু কেন্দ্রীয় সরকারের হাতে, এখানে রাজ্য সরকারের সেরকম বিশেষ কিছু করার নেই। রাজ্য সরকার যেটা করতে পারে সেটা আমাদের রাজ্যে যে মজুদটা রয়েছে, গ্যাস যে পরিমাণ মজুদ রয়েছে, সেই মজুদটা যাতে ভুল জায়গায় ভুলভাবে যাতে তার ডিস্ট্রিবিউশন না হয়, সেটা যাতে সঠিক ডিস্ট্রিবিউশন হয় সেই জায়গাটা দেখবে। এবং তার সঙ্গে রাজ্য সরকার চেষ্টা করবে, এখন তো কেন্দ্রীয় সরকারের বিবৃতি শুনছি যে যথেষ্ট পরিমাণে রিজার্ভ রয়েছে, তাই কোনো সমস্যা হবে না, কিন্তু ইতিমধ্যেই তো সমস্যা শুরু হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের আধিকারিকরা চেষ্টা করছে কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে কথা বলে যাতে যোগানটা ঠিকঠাক মতো রাখা যায় এবং এই সংকটের মোকাবিলা করতে রাজ্য সরকারের যেই পদক্ষেপগুলো করা প্রয়োজন সেটা রাজ্য সরকার ইতিমধ্যেই করা শুরু করেছে এবং আগামী দিনে যাতে মানুষ বিপদে না পড়ে সেটার পাশে রাজ্য সরকার থাকবে। বেশ। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই আশ্বাস বারে বারে দিচ্ছেন এবং তিনি চেষ্টা করছেন রাজ্যের মানুষের পাশে থাকার। একেবারে, আমি কাঞ্জিলাল স্যারের কাছে আবারও আসবো। যদি এইভাবে আগামীতে চলে তাহলে তো মানুষ বিপন্নের মুখে পড়বে, কতটা মানুষের পকেট তাতে প্রভাবিত হতে পারে। এখন তো সবে গ্যাস, এরপর যদি পেট্রোল ডিজেলও প্রভাব পড়ে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে বাংলা? কি মনে করেন আপনি? প্রশ্নটা যখন বাংলার এবং পূর্ববর্তী বক্তা যে কথা বলছিলেন তার সুবাদে বলি, বিষয়টা সূত্র ধরেই বলি যে এই পেট্রোলিয়াম বা এলপিজির বিষয়টি উনি ঠিকই বলেছেন, রাজ্যের এ বিষয়ে কোনো হাত নেই, পুরোটাই কেন্দ্রের হাতে থাকে। কিন্তু যে কালো বাজারিটা হয় তাকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এই যে কৃত্রিম যে ক্রাইসিসটা তৈরি করা হয়েছে তাকে কন্ট্রোল করবার জন্য প্রশাসন একটা সদর্থক ভূমিকা নিতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমরা একথা কেউ আজকে বোধহয় অস্বীকার করতে পারবেন না যে আমরা এমন একটি শাসক দলের হাতে পড়েছি যাদের নিচুতলা থেকে উঁচুতলা পর্যন্ত কর্মীরা মানুষের বিপদে আপদে, যখন ঝড় বন্যা আসে তখন ত্রিপাল চুরি, ত্রাণ চুরি ইত্যাদি করে যাদের জীবিকা নির্বাহ হয়, সেই দলটির নিচুতলা থেকে ওপরতলা এই সংকটের মুহূর্তেও গ্যাসের কালোবাজারিতেই মুনাফা কামানোর চেষ্টাটি করবেন। এবং সেইটাকে নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের রাজ্য প্রশাসন কোনো সদর্থক ভূমিকা নেবে এমনটা আমি প্রত্যাশা করছি না। এর বাইরে তো রাজ্য সরকারের কিছু করার নেই। রাজ্য সরকার গ্যাস মজুত করে না, রাজ্য সরকার তেল মজুত করে না, রাজ্য সরকার লাভের ক্ষীরটুকু খায়। অর্থাৎ কিনা যে তেল আমাদের এখানে বিক্রি হয় তার উপরে রাজ্য সরকার তার অংশের জিএসটির থেকে কামাইটা নিজের কোষাগারে নেয় এবং সেখানে সে এক পয়সা ছাড় দেওয়ার কথাও ভাবে না। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে রাজ্য সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে কালোবাজারিকে নিয়ন্ত্রণ করবার জন্য পুলিশ প্রশাসনকে অত্যন্ত সক্রিয় এবং স্পর্শকাতর ভূমিকা নেওয়ার জন্য এগিয়ে দিতে পারে। কিন্তু কোথায় কি সেই রকম দিকে কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। যা শুনছি সেগুলো সব হাওয়ায় ভাসানো কতগুলো কথা, অর্থাৎ মানুষের বিপদ হতে দেবো না, অমুক তমুকে, ভোটের বাজারে এই কথাগুলো হয়। কিন্তু বাস্তবতা এটাই যে আজকে যে যেখানে রাজ্যের যেখানে এই গ্যাসের সংকট হচ্ছে সেখানে চড়া দামে যারা সিলিন্ডার বিক্রি করছেন খোঁজ নিয়ে দেখবেন তাদের পেছনে কারা রয়েছেন এবং তারা কিভাবে মদত পাচ্ছে। কৌশিক বাবু বলুন, কি বলছিলেন? মিটিং করেছেন এবং জেলার এসপি ডিএম রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যাতে কালোবাজারি না হয় সেটার জন্য দফায় দফায়
তিনি জেলার এসপি জেলার ডিএমদের সঙ্গে দফায় দফায় মিটিং করেছেন এবং তাদেরকে নির্দেশাবলী দিয়েছেন এবং প্রশাসনের উচ্চ পর্যায়ে মিটিং, প্রশাসনিক মিটিং তিনি করেছেন সবসময় তিনি এবং করে থাকেন, কালোবাজারি কিন্তু দিয়ে প্রকৃতপক্ষে উনি যে অভিযোগটা বিষয়গুলো করছেন, হয় এটা সেগুলোর সঙ্গে সর্বৈব রাজ্যবাসীর মিথ্যে। সম্যক তার কারণ পরিচয় আছে তৃণমূল কংগ্রেসের এবং কর্মীরা, তৃণমূল সবচেয়ে কংগ্রেসের নেতারা সর্বৈব মানুষ মিথ্যে কি যখন আপনারা বিপদে পড়ে অস্বীকার তখন করতে তাদের পারেন? পাশে দাঁড়ায়। বেশ আপনাদের এই দলের মুহূর্তে আমি কর্মীরা দুজনকে ধানের বলবো, আমাদের টাকা সঙ্গে চুরি আলী করে না, হোসেন যুক্ত হয়েছেন, ধানের বিজেপি ত্রিপল নেতা চুরি আলী করে হোসেনকে আমি না, স্বাগত জানাতে চাই এই মানুষের আলোচনার সম্পদের মধ্যেই। বিরুদ্ধে, আলী সাহেব, আপনাকে মানুষের স্বাগত মাথায় জানাচ্ছি কোদাল নিউজ লাইভ ভেঙে বাংলার আজকের নিজেদের অনুষ্ঠান জ্বালানির জ্বালায় চলছে পকেটে। তবে আমাদের আলোচনা এখন একেবারে দোরগোড়ায় এসে উপস্থিত। যেহেতু জ্বালানির সমস্যায় সংকটে কিন্তু বাংলা ভুগছে এবং একদিকে কেন্দ্রকেও কিন্তু নিশানা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কিন্তু আপনারা কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে যে যদি জ্বালানির সংকট নেই তাহলে এলপিজির দাম আচমকা এইভাবে কেন বাড়িয়ে দেওয়া হলো? এর প্রভাব তো বাংলার পর্যটনেও পড়ছে, হেসেলেও পড়ছে। আপনারা কি পদক্ষেপ নেবেন আগামীতে? দেখুন, এলপিজি গ্যাসের যে এই আন্তর্জাতিক বাজারে যে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে, শুধু ভারতে কেন সারা পৃথিবীতে তো বেড়ে গেছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা যে দালাল চক্র এতদিন চালিয়েছিলেন, আজকে সেই সমস্ত দালাল চক্র বা এই সমস্ত রাজ হওয়ার ফলে এখানে অস্বাভাবিকভাবে এতদিন ধরে এলপিজি মজুদ রাখা হয়েছিল। আমরা চাই দালাল চক্র যদি উঠে যায় তাহলে এলপিজি গ্যাসের স্বাভাবিক অবস্থা থাকবে। আপনারা জানেন গ্যাস পর্যাপ্ত পরিমাণে দেশে রয়েছে, দেশের কোনো গ্যাসের কোনো সংকট নেই। সংকটটা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গে দালাল রাজ, এখানে মাফিয়া রাজ যে চালু হয়েছে, সেই এটা বন্ধ হলেই সমস্ত ঠিক হয়ে যাবে। আপনারা জানেন যে ডোমেস্টিক গ্যাস সর্বত্রই পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। উদ্ভট পরিস্থিতির মধ্যে 2-4 দিন সময় লাগবে, তারপরে সব ঠিক হয়ে যাবে, এটা আমরা মনে করি। কিন্তু তৃণমূল এই ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে কেন? আরে এরা বোঝার চেষ্টা করছে না যে সারা পৃথিবীব্যাপী একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। হরমুজ প্রণালী থেকে সেই গ্যাস এখনো ওখান থেকে ফিরে আসতে পারছে না, অপরিশোধিত তেল আসতে পারছে না, একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে। তারপরেও মমতা ব্যানার্জি আজকে মানুষকে বিভ্রান্ত বা উস্কাই দেওয়ার চেষ্টা করছে। এটা থাকবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির এই যে তোমার আন্দোলন, এই আন্দোলন রুখে দাঁড়াবে। আর কয়েকদিনের মধ্যেই এই সব স্বাভাবিক হবে বলে আমরা মনে করি। গ্যাসের দাম আন্তর্জাতিক ভাবে যখন কমে যাবে তখন এটাও কমে যাবে, কোনো কৌশিক বাবু, কি চিন্তার কোনো বলবেন কারণ আপনি নেই। এর উত্তরে? হয় সবাই যাতে আমার কাছে বক্তব্য হচ্ছে গ্যাস, পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট, এই প্রত্যেকটা জিনিসের নিয়ন্ত্রণ কেন্দ্র সরকার করে, রাজ্য সরকার করে না। আর বিজেপির যিনি মুখপাত্র এখানে জয়েন করেছেন, উনি যেভাবে বলছেন দালাল টালালের কথা, কেন্দ্রীয় সরকার এতদিন ধরে যে যুদ্ধ চলছে, কেন্দ্রীয় সরকার কেন গ্যাসের এবং পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্টের যাতে সরবরাহ হতে কোনো অসুবিধে না হয় যুদ্ধকালীন অবস্থায় তিনি সেই ব্যবস্থা কেন করে রাখেননি? কেন 21 দিন আগে থেকে মানুষকে গ্যাস বুক করতে হবে? আজকে সকালবেলা থেকে প্রত্যেকটা গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসে সাধারণ মানুষ গিয়ে নাজেহাল হচ্ছেন। প্রত্যেকটা সংবাদ মাধ্যমে সকালবেলা থেকে সেটা ফুটে তার উঠেছে। পেছনেও কিছুটা কারণ রয়েছে। আমরা কথা বলেছিলাম কৌশিক বাবু, আমরা কথা বলেছিলাম যারা একেবারে যারা সিলিন্ডার সরবরাহ করেন তাদেরই আধিকারিকরা বলছেন যে বুকিং ডেলিভারি হয়ে যাওয়ার 25 দিন পর আপনারা বুকিং করুন, কিন্তু এখন মানুষের মধ্যে কোথাও গিয়ে একটা আতঙ্ক কাজ করছে, যার জন্য সবাই যদি একসঙ্গে বুকিং করতে যান তাহলে খুব স্বাভাবিকভাবে সার্ভারের সমস্যা হবে। এই কথাটা কিন্তু তারাই বলছেন। আসলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নোট বাতিল করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিলেন, কোভিডে লাইনে মানুষকে দাঁড় করিয়ে দিয়েছেন। এবার এখন উনি হচ্ছে এই গ্যাসের জন্য মানুষকে লাইনে দাঁড় করাবেন। আসলে উনি লাইনে এত মানুষকে দাঁড় করাতে ভালোবাসেন, সেটার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে সকালবেলা থেকে প্রত্যেকটা গ্যাস ডিলারদের কলকাতা শহরের তো বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসের বাইরে লম্বা লম্বা লাইন পড়েছে, মানুষ গ্যাস বুক করতে গেছে। এবং সবচেয়ে এই যে ডিস্ট্রিবিউটারদের যে লাইন মানে কন্ট্যাক্ট নম্বর, সেখানে ফোন করে তাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, মানুষ তো দিশেহারা হবেই। আলী সাহেব কি বলছেন? উজ্জ্বল কৌশিক মাঝি যেমনটা বলছেন যে নোটবন্দির সময় সাধারণ মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে, এবার বাংলার মানুষরা দাঁড়াতে হচ্ছে লাইনে গ্যাস সিলিন্ডারের জন্য। তারা বলছেন যে ডাবল সিলিন্ডার যাদের আছে, যারা 10 দিন আগেও গ্যাসটা নিলেন, তারা আবার গিয়ে লাইন দেওয়ার চেষ্টা করছে। এটা কি হচ্ছে? এটা স্বাভাবিক কারণে সরকার একটা আইন করে দিয়েছে, অয়েল কমিশন, অয়েল ইন্ডিয়া, যেটা ওরা পরিষ্কার করে বলেছে যে 25 দিন পর আবার আপনি একটা গ্যাস বুক করেছেন, 25 দিন পরে বুক করবেন। যুদ্ধ মাত্র 10-11 দিন ধরে চলছে। আপনার বাড়িতে একটা গ্যাস চলছে, ফুল গ্যাস,
আপনি আবার গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন, এটা কি হচ্ছে? সরকারকে অপদস্থ করবার একটা চক্রান্ত নাকি? সুতরাং আমি বলতে চাই, বাংলার সকল নাগরিকদের বলতে চাই যে আপনারা ধৈর্য ধরুন, সংযত থাকুন। এই উদ্ভট পরিস্থিতি খুব দ্রুত মিটে যাবে এবং স্বাভাবিক হবে। আমার বাংলার মানুষের কাছে অনুরোধ, তৃণমূলের কথায় আপনারা ঝাল খেয়ে আপনারা ঝাল উপলব্ধি করবেন না। আপনারা তৃণমূলের কথায় কান দেবেন না। আর কয়েকদিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে। আমাদের গ্যাস পর্যাপ্ত পরিমাণে আছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে, দুজনকে একটু থামাতে চাইছি। কাঞ্চন স্যার, আমি আপনার কাছে আসবো। আপনি তখন বলছিলেন যে আমাদের দেশে যেহেতু কালোবাজারি হয়, সেই ক্ষেত্রে কিন্তু দাম অনেক জায়গায় বেড়ে যায় বা অনেকেই কিন্তু সিলিন্ডার পাচ্ছেন না, জ্বালানির সংকট দেখা যাচ্ছে। বাংলার ক্ষেত্রে তেমনটা হতে পারে। তাহলে অভ্যন্তরীণ কোন আর্থিক নীতি নিলে সংকটের এই মোকাবিলা করা সম্ভব, কি মনে করেন? কাঞ্জিলা স্যার, শোনা যাচ্ছে? বলতে হবে প্রশ্নটা। আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে আপনি যেহেতু বলছিলেন যে দেশে কালোবাজারি চলে, তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কখনো সিলিন্ডারের অভাব বা জ্বালানির বিভ্রাট শুরু হয়েছে। বাংলা দেখতে পাচ্ছি আমরা সেই পরিস্থিতি। কিন্তু কোন অভ্যন্তরীণ আর্থিক নীতি মানে যদি নেওয়া হয় তাহলে সংকটের এই মোকাবিলা করা সম্ভব হবে? দেখুন, সংকটের পরিস্থিতিতে কোনো চটজলদি সমাধানের প্রত্যাশা করে লাভ নেই, বা কোনো সরকারি কোনো এই মুহূর্তে সেটা কেন্দ্রের হোক রাজ্যের হোক নীতিগতভাবে বা পলিসিতে এমন কোনো কিছু প্রবর্তন করতে পারবে না যা মানুষের মনে তৈরি হওয়া আতঙ্ককে রাতারাতি সরিয়ে দিতে পারবে। যেটা সরকার করতে পারে সেটা হচ্ছে অনিয়মকে নিয়ন্ত্রণ করো। অনিয়মকে নিয়ন্ত্রণ করা গেলেই কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। এক, দুই, পাশাপাশি আরো একটা বিষয় এটা মাথায় রাখতে হবে। আমি মানে কি বলবো, এক প্রকার ধন্যবাদই জানাবো যে ভারতবর্ষ কিন্তু আস্তে আস্তে এই যে জ্বালানির বিকল্প উৎসগুলো সেগুলোর দিকে নজর দিতে শুরু করেছে, অর্থাৎ সৌর বিদ্যুৎ, প্রাকৃতিক বা বায়োগ্যাস ইত্যাদির, এবং এই যে সিএনজি চালিত যে গ্যাস চালিত যে যানবাহনগুলো যেগুলো দূষণ কম, লিথিয়াম ব্যাটারি চালিত যে সমস্ত গাড়িগুলো এসছে, টোটো ইত্যাদি ধরনের যে গাড়িগুলো এসছে, সেইগুলো কিন্তু আমাদের এই জ্বালানির উপর, তৈল জ্বালানি, জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতাকে অনেকাংশেই অনেকটাই কমিয়ে দিয়েছে। অনেকটাই শুধু কমিয়ে দিয়েছে বললে ভুল বলা হবে, বরং আমাদেরকে অনেকটা স্বাচ্ছন্দ্য দিচ্ছে, আমাদেরকে আরেকটু বেশি সামর্থ্য দিচ্ছে এই বিকল্প শক্তির নির্ভরশীলতা। এটা যদি আরো অন্তত 20 বছর আগে এই উদ্যোগটা এত দৃঢ়তার সঙ্গে নেওয়া যেত, এবং যে কাজটা সরকার করছেন, কেন্দ্রীয় সরকার করেছেন বিগত 10-12 বছরের মধ্যে, সেটা যদি আরো 20 বছরের আমরা একটা ব্যাকলগ পেতাম, তাহলে হয়তো এই জ্বালানি সংকট এত সহজে আমাদের অর্থনীতিকে হিট করতো না। আমরা কিন্তু এই যে দেখবেন এখন ইন্ডাকশন কেনার জন্য ঠেলাঠেলি মারামারি পড়ে গেছে। এই ইন্ডাকশনের জন্য তো আপনার বিদ্যুৎ দরকার, সেই বিদ্যুতের জন্য জ্বালানি কিন্তু আবার তেলের উপরে নির্ভরশীল। আমরা এই জায়গাগুলোকে রিপ্লেস করতে পারতাম যদি আমরা সৌর বিদ্যুৎকে ব্যাপকভাবে জনপ্রিয় করে প্রতিটি বাড়িতে, যদি সৌর বিদ্যুতের একটা বাড়তি সুবিধা হচ্ছে যে আপনার পরিবারে যতটুকু প্রয়োজনীয়তা তার চেয়ে বেশিও উৎপাদন হয়, সেটাকে আপনি সেল অফও করতে পারেন, বিক্রয়ও করতে পারেন, গ্রিডের মাধ্যমে আপনি সরকারের কাছেই বিক্রি করে দিতে পারেন আপনার ঘরের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ। তো ফলে এইটা যদি জনপ্রিয় করে তোলা যায় সচেতনতার মাধ্যমে, যে এই পরিবেশ বান্ধব জ্বালানির উৎসগুলো অনেক বেশি সহযোগী এবং কম দূষণ তৈরি করে, তাহলে এই যুদ্ধ পরিস্থিতি যে জায়গায় যাক না কেন আমরা কিন্তু নিজেদের পিঠ বাঁচাতে পারতাম। পলিসি অলরেডি আছে, সেই পলিসিকে ইমপ্লিমেন্ট করবার ক্ষেত্রে এক ধরনের ধীর গাফিলতি বা ওই যথারীতি কেন্দ্র রাজ্যের কুটকাচালি, এই সমস্ত কিছু মিলিয়ে শেষ পর্যন্ত নাগরিক স্বার্থটাই এসে বলির কাঠগড়ায়, মানে ওই বলির জুপোকাঠে ওঠে। ফলে বাণিজ্যিক ক্ষেত্রে যেখানে প্রচুর পরিমাণে এই জ্বালানির প্রয়োজন হয়, সেখানে যদি ওই পাইপলাইন মারফত সিএনজি পৌঁছে দেওয়া যেত, যেগুলো অপেক্ষাকৃত সস্তা, অপেক্ষাকৃত কম দূষণ তৈরি করে এবং সহজলভ্য, সেগুলো যদি পৌঁছে দেওয়া যেত, তাহলে এই সংকট আজকে এই জায়গায় আসতো না। একই সঙ্গে এগুলোর রিস্ক কিন্তু কম, মানে এলপিজিতে সিলিন্ডার ব্লাস্ট ইত্যাদি যে সমস্যাগুলো থাকে, সিএনজির ক্ষেত্রে সেই ব্যাপারটা নেই, ফলে অনেকটা নিরাপদ। আমরা এই বিকল্প শক্তিগুলোর দিকে মুখ ফিরিয়েছি
12-13 বছর হলো আস্তে আস্তে সেই দিকে ভারতবর্ষ ভাবছে। হাইড্রোজেন জ্বালানির থেকে শুরু করে লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে সৌর বিদ্যুৎ থেকে শুরু করে এইগুলো হচ্ছে, কিন্তু এখনো পুরোপুরি জীবাশ্ম জ্বালানির উপরে আমাদের নির্ভরতা কাটেনি বলেই এই সংকটকে এত বড় ভাবে আমাদের কাছে, কিন্তু আমি বিশ্বাস রাখি এখনো ভারতবর্ষের কাছে যে স্টক রয়েছে বা হরমুজ প্রণালী ব্যবহার করতে দিচ্ছে ইরান ভারতকে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই সংকট, কৃত্রিমভাবে তৈরি করা এই সংকটকে মোকাবিলা করা যাবে। সরকারের আপাতত দায়িত্ব নিয়মকে বজায় রাখুক, শৃঙ্খলাকে বজায় রাখুক, কালোবাজারিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করুক, তাহলেই সম্ভবত নাগরিক স্বাচ্ছন্দ্যে কোথাও সমস্যা হবে না। আর মানুষকে আতঙ্কিত হতে বারণ করব, বারবার বলবো মানে অতি আতঙ্কে এমন কোনো কাণ্ড ঘটাবেন না যা আপনার প্রতিবেশীর জন্য অস্বাচ্ছন্দ্যের কারণ হয়ে পড়ে। একেবারেই তাই। আমি আসবো আলী সাহেবের কাছে এবার, যে এইভাবে আমরা জানি সামনেই ভোট রয়েছে, অর্থাৎ ভোটের বাংলায় এ ধরনের যে জ্বালানির বিভ্রাট তা কতটা প্রভাব ফেলতে পারে নির্বাচনে আগামীতে, আপনারা কি মনে করেন? সম্পর্ক নেই, এটা একটা যুদ্ধ পরিস্থিতি সারা পৃথিবী জুড়ে চলছে, আপনারা জানেন। এটা সংকট। ভারত সরকারের পক্ষে তো 1 কেজি গ্যাস নতুন করে তৈরি করা সম্ভব নয়। আমাদের উপসাগরীয় অঞ্চল থেকে আমাদের গ্যাস আনতে হয়। এটা যে ভারত সরকার যে করতে পারবে, করতে পারেনি, এরকম বিরোধীরা বলারও কোনো জায়গা নেই। কারণ বিগত দিনে যত কংগ্রেসের সরকার ছিল, যত বিরোধী দলের সরকার ছিল, এই গ্যাসের বিকল্প কিছু ভাবেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব নরেন্দ্র মোদীজি বিকল্প গ্যাসের ভাবনা, বায়োগ্যাস থেকে শুরু করে সিএনজি থেকে শুরু করে আরো জৈবিক গ্যাস থেকে শুরু করে এগুলো করার চেষ্টা করছে। অনেকটা আমরা এগিয়ে গিয়েছি। সেই কারণে এই কদিনের মধ্যে এটার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। যুদ্ধ পরিস্থিতি শান্ত হলে গ্যাস স্বাভাবিকভাবে হরমুজ প্রণালী খুলে যাবে এবং আমাদের কৃত্রিম যে এটা সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেস, এটা তো দেখতে হবে এদের গ্যাস খেয়ে কোনো লাভ আছে? বাংলার মানুষের আন্দোলন করছে, কিসের আন্দোলন আপনাদের এখানে? আপনারা এই যে দেখছেন দেশের পরিস্থিতি, সেখানে ঐক্যবদ্ধ দেশ হওয়া উচিত, সেখানে আপনি মানুষকে খেপিয়ে দিচ্ছেন, কি ব্যাপার আপনাদের? সুতরাং রাজনীতির কোনো বিষয় নেই এখানে। ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় 2 মাস পরে আমাদের হবে, নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপগুলো করার দরকার ছিল সেগুলো করেনি। উল্টে বিজেপির মুখপাত্ররা বলছে যে তেলের দাম যদি আমরা ভেঙে দেব এবং 500 টাকা হয় তাতেও কোনো অসুবিধা নেই, তাও মোদিজিকেই দরকার। গ্যাস পাওয়া যাক বা না পাওয়া যাক, লোকের বাড়িতে রান্না হোক বা না হোক, তাহলেও মোদিজিকে দরকার। আসলে ভক্তদের বিভিন্ন রকম কথাবার্তা থাকতেই পারে, সেটা দিয়ে তো আর মানুষের রুটি রুজি চলবে না। আজকে যে সমস্ত রেস্টুরেন্টগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, আজকে যেভাবে বাচ্চাদের মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে গেছে, আজকে যেভাবে হসপিটালে রোগীদের রান্না কালকে থেকে কিভাবে হবে সেটা নিয়ে যে সংকট তৈরি হয়েছে, এগুলো নিয়ে বিজেপি সরকারের কোনো রকম দায়বদ্ধতা নেই, কোনো রকমভাবে তারা এগুলো সুরাহা কিভাবে হবে সেই দিক নিয়ে কোনো দিক নির্দেশ করতে পারছে না। আজকে এই সংকটময় পরিস্থিতিতে কিভাবে তৃণমূল সরকারের সমালোচনা করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে তৃণমূল সরকার কি গ্যাস বা পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্টের রাজ্য সরকারের নিয়ন্ত্রণ আছে? নিয়ন্ত্রণ করে তো কেন্দ্রীয় সরকার। তৃণমূল সরকার বড়জোর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি করতে পারে? যদি কেউ এই সময় কালোবাজারি করে সেটাকে রুখে দিতে পারে, প্রশাসনিক সহযোগিতা রুখে, সেই চেষ্টা তো রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন এবং তিনি জেলায় জেলায় ডিএমএসপিদের ফোন করে তাদেরকে নির্দেশিকা দিয়েছেন এবং রাজ্যের উচ্চ পর্যায়ে তিনি প্রশাসনিক বৈঠক করেছেন যাতে কোনো রকম কালোবাজারি এই সময় যাতে না হয় সেই দিকে তিনি নজর রাখছেন। তা বাদ বাকি কাজ দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, তাদেরকে তো যোগানটা ঠিকঠাক রাখতে হবে। আর বিকল্প যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে, সৌরবিদ্যুৎকে কাজে লাগিয়ে বা বায়ো ডিজেল বা বায়ো গ্যাসের ব্যবহার, এই চেষ্টা দীর্ঘদিন ধরেই শুনে আসছি, কিন্তু তার ব্যাপক প্রয়োগ এখনো পরিমাণে শুরু হয়নি। হলে সত্যিকারের সেটা ভালোই হবে, সেটা মানুষের সবার জন্য ভালো হবে এবং মানুষকে সেই বিষয়ে সচেতন করতে হবে। আজকে মানুষকে সচেতন করার দায়িত্ব শুধু তৃণমূল সরকারের নয়, এটার জন্য প্রত্যেকটা মানুষকে, পরিবেশ প্রেমী উজ্জ্বল বাবুর কাছে যাবো। উজ্জ্বল বাবু, যেহেতু আমরা জানি যে মিড ডে মিল, হাসপাতাল, রেস্তোরাঁ এবং পর্যটন স্থলগুলো, এই ক্ষেত্রগুলো বিশেষ করে এফেক্টেড হচ্ছে, গোটা আলোচনার পর আপনি কি মনে করেন কোথায় গলদ রয়েছে, কোথায় সংস্কারের প্রয়োজন? মিড ডে মিলের ক্ষেত্রে বোধহয় সরকার একটা ছাড় দিয়েছে, সেখানে স্কুল এবং নার্সিং হোমের ক্ষেত্রে বাণিজ্যিক গ্যাস তারা আটকাচ্ছে না বা ডিস্ট্রিবিউটররাও তাদেরকে দিচ্ছে। যেখানে আটকাচ্ছে সেটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, যে ফ্যাক্টরিজ গুলো, তার সঙ্গে আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে যে ট্যুরিজম সেক্টরের যে আপনার রেস্তোরাঁ গুলো রয়েছে এবং যে কোনো বাণিজ্যিক হোটেলে সেক্ষেত্রে আমাদের
গ্যাসের সিলিন্ডার মানে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার তারা দেবেন না, সেটা সরকারের তরফ থেকেও ডিস্ট্রিবিউটরদেরকে বলে দেওয়া হয়েছে এবং এসমা জারি করে সেই জিনিস নোটিফিকেশনটা জারি হয়েছে। হুম আমার অনুরোধটা এই জায়গায় রয়েছে যে কেন্দ্র সরকার কিছুক্ষণ আগেই আপনারা একটা বাইট শোনালেন যে কেন্দ্র সরকার স্পষ্ট করে বলছে যে কোনো জ্বালানির কোনো ধরনের ঘাটতি নেই। হুম তো ঘাটতি যদি না থাকে তাহলে এ ধরনের ডিসিশন কেন নেওয়া হলো হুম যে আমাদের হোটেল ইন্ডাস্ট্রি গুলোকে তাতে এফেক্ট হতে হলো, যে রেস্তোরাঁগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আলী রেস্তোরাঁগুলো সাহেব, এর কিছুটা উত্তরটা বন্ধ আপনার হয়েছে কাছে চাইছি আমরা, যেহেতু বলা এবং হচ্ছে আগামী প্রধানমন্ত্রীর তরফ থেকে যে দিনে জ্বালানির কিছুটা সংকট বেশ কিছু কিন্তু হোটেল নেই, বা রেস্তোরাঁ তারপরে বন্ধ কেন হয়ে দাম যাবে। বাড়িয়ে দেওয়া হলো আচমকা? কি এই অত্যাবশ্যকীয় পণ্য আইন আচমকা কার্যকর করার প্রয়োজন মনে হলো? সেই তার পিছনে কি কারণ থাকতে পারে? আপনার হলো তেল কোম্পানি, এটা তো দুটোই তো আপনার জানেন তো, এটা এটা একটা সংস্থা। এই সংস্থা যদি বাড়িয়ে দেয় নিশ্চয়ই এটা ওদের সংকট আছে বলে ওরা তো বাড়িয়ে দিচ্ছে। আমরা তো দেখছি ওরা অয়েল কর্পোরেশন ওরা যে আমাদের কাছে যে তথ্য দিয়েছে তাতে আমাদের গ্যাস কোনো শর্ট নেই, কোনো গ্যাসের শর্ট নেই, গ্যাস অ্যাভেলেবেল আছে, সবাই ঠিকঠাক মতন পাচ্ছে। এখানে কালোবাজারি এই রাজ্যে হচ্ছে, অন্য রাজ্যে কিন্তু এই প্রবলেমটা নেই। অন্য রাজ্যে এই প্রবলেম নেই, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। আমরা যেটা বলতে চাই, ভালো কথা, আমার ওই দাদা যে কথাটা বলছেন, রাজ্য সরকার যে 293 টাকা যে এই গ্যাসের থেকে ইনকাম করে বা সেল ট্যাক্স ভরিয়ে দেয়, হ্যাঁ সেই ট্যাক্সটা তুলে নিক না কেন, 300 টাকা কমে যাবে। তাহলে 300 টাকা কমে গেলে তো এখানে দাম কোনো অসুবিধা হওয়ার কথা না। রাজ্য সরকার বেনিফিট নেবে, তারপরে বলছে গ্যাসের দাম বাড়লো কেন? জবাব চাই, গ্যাসের দাম বাড়িয়েছে 60 টাকা, ওরা কামাই করতেছে 300 টাকা। তাহলে এইটাই তো হলো বিষয়। সুতরাং বলার সময় একটু ঠিকঠাক মতন বলা উচিত বলে আমরা মনে করি। বেশ বেশ, আমি শেষমেশ কোশ্চেনটা রাখবো অমিতাভ স্যারের কাছে, যে এই মুহূর্তে কেন্দ্র রাজ্যের যে ফেডারেল স্ট্রাকচার তা কতটা মজবুত করা দরকার বলে আপনি মনে করেন, এবং এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব? একেবারে শোয়ের শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি স্যার। খুব জটিল প্রশ্ন। শোয়ের শেষ পর্যায়ে এসে তুমি এমন একটা প্রশ্ন দিলে যে প্রশ্নটা নিয়ে আলাদা একটা শো করা দরকার। কেন্দ্র রাজ্যের মধ্যে যদি সমঝোতা বা তালমেলটা ঠিকঠাক না থাকে না, শেষ পর্যন্ত সেটা কিন্তু যেমন জাতীয় রাজনীতির বা জাতীয় রাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে কিছু সংকটকে তৈরি করে, তেমনি রাজ্য ক্ষতিগ্রস্ত হয় তার নিজের জায়গাতে। আমাদের সীমান্ত নীতি নির্ধারণের ক্ষেত্রে হোক বা এই ধরনের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে হোক, এই তালমেল বা সমঝোতাটা খুব জরুরি। কিন্তু সেইখানে যদি রাজনৈতিক আকচি এসে জায়গা দখল করে বসে, ফলে তখন তো সাধারণ মানুষের স্বার্থই সবার আগে ওই বললাম যে বলির হাঁড়ি কাঠে ওঠে। তো মুশকিলটা হচ্ছে যে বিষয়গুলো রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, যেমন ধরুন নদীর জলবন্টন, তার ক্ষেত্রে যেমন যৌথ নদী কমিশন গুলো তৈরি হয়, ঠিক তেমনি একই রকম ভাবে এই জ্বালানির সাপ্লাই থেকে শুরু করে অত্যাবশ্যকীয় পণ্যগুলো সরবরাহ, এই একসময় কর্ডন ব্যবস্থা ছিল খাদ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে, রেশনিং এর প্রসঙ্গটা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই আন্তঃরাজ্য কোঅর্ডিনেশন তৈরি করে যদি দেওয়া যায়, তাহলে সম্ভবত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভেতরেই যদি বাংলায় সংকট দেখা দেয়, খানিকটা বিহার সাময়িক তাকে সাপোর্ট দিয়ে দেবে, আসাম খানিকক্ষণ তাকে সাপোর্ট দিয়ে দেবে। মনে রাখতে হবে আসামের কাছে কিন্তু তার ডিগবয় তৈল উৎপাদন কেন্দ্র আছে, সেখানে প্রাকৃতিক গ্যাসের রিফিলিং সেন্টার গুলো আছে, নিমুলিগড় রিফাইনারিজ যেখান থেকে এই এলপিজি প্রডিউস হয়, সেইগুলো দিয়ে বাংলাকে খানিকটা সাপোর্ট দিতে পারে। কিন্তু রাজনৈতিক আকচাকচির জন্য সেগুলো আর হয়ে ওঠে না। ফলে স্বাভাবিকভাবেই এই জায়গাটাতে সমঝোতার জায়গাটা তৈরি হয় যদি এই কোঅর্ডিনেশনটা ঠিকঠাক মতো গড়ে ওঠে। আমাদের দুর্ভাগ্য, আমরা এমন শাসকদের পাই যারা এই মূল্যটাই, মানুষের স্বার্থটাই বোঝেন না। বেশ, আমি এখানেই শেষ করবো আলোচনা। যেমনটা আপনি বললেন যে স্বাভাবিকভাবে কেন্দ্র রাজ্যের যে ফেডারেল স্ট্রাকচার সেখানে কিন্তু মজবুত করা দরকার, আর সে সম্পর্কের যদি উন্নতি হয় তাহলে কিন্তু আমরা যেমনটা দেখছি অসম বা ত্রিপুরায় ততটা কিন্তু প্রভাব পড়েনি, বাংলার ক্ষেত্রে ঠিক এমনটাই হতো। বা এই যে কালোবাজারিগুলো যদি কোনোভাবে রুখে দেওয়া যেত তাহলে কিন্তু সাধারণ মানুষের এতটা চিন্তায় পড়তে হতো না, এবং আতঙ্ক কোথাও গিয়ে কিন্তু একটা বিগ ফ্যাক্টর। তাই সবাইকে অনুরোধ জানাবো যে আতঙ্কিত হবেন না, জ্বালানির সংকট কিছুদিনের হলেও স্বাভাবিকভাবে সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু মিটে যাবে। আজকের মতো সকলকে ধন্যবাদ জানাবো যারা আমাদের সঙ্গে ছিলেন অতিথিরা। স্যার অমিতাভ কাঞ্চলার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অমিত মহন্ত আমাদের সঙ্গে ছিলেন একেবারে বুড়িকালী মন্দিরের ট্রাস্টি বোর্ডের মেম্বার হিসেবে দক্ষিণ দিনাজপুর থেকে, আপনাকে ধন্যবাদ। উজ্জ্বল ঘোষ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তৃণমূল নেতা কৌশিক মাঝি, আপনাকেও ধন্যবাদ।